গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের পড়াবো ক্লাস 11 এর পদার্থবিদ্যার একটি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের নাম মহাকর্ষ, ইংলিশে গ্র্যাভিটেশন। তো এই মহাকর্ষ কি? অ্যাকচুয়ালি মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষ বল। তো বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষ বলের একটি সূত্র দিয়েছেন, যেটাকে মহাকর্ষ সূত্র বলে আমরা জেনে থাকি। তো এই মহাকর্ষ সূত্রটি কি? এই মহাকর্ষ সূত্রটি হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোগী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বল ওই বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং ওই বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মহাকর্ষ সূত্রটা কি আর একবার বলে দিচ্ছি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা ধরে নিই m1 ও m2 ভরের দুটি বস্তু কণা পরস্পর r দূরত্বে আছে। ধরো একটা m1 ভরের বস্তু কণা, এটা m2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি এখন r হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এদের মধ্যে যে আকর্ষণ বল হবে F, সেটা এই কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু m1 m2 যখন r ধ্রুবক। বা স্থির। আবার এখানে কি বলেছে? বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার a প্রপোর্শনাল টু 1/r²। এটা কখন? যখন m1 ও m2 স্থির। এখন যদি m1 m2 r তিনটেই পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি f proportional to m1 m2/r²। এখন এই ভ্যারিজেস থাকলে আমরা ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট লিখে থাকি। তো এখানে কনস্ট্যান্টটি আসছে g। আর এই যে কনস্ট্যান্ট g, এই g কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন ধ্রুবকও বলা হয়ে থাকে। তাহলে g কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষ বলের কিছু বিশেষত্ব রয়েছে, সেটা কি? এই মহাকর্ষ বল কিন্তু শুধুই আকর্ষণ বল। এই মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ। এই মহাকর্ষ বল শুধুমাত্র কণাদ্বয়ের ভর এবং দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি কণা দুটোকে কোনো তরলের মধ্যে নিয়ে যাই, দূরত্ব সেম রাখি, সেক্ষেত্রে মহাকর্ষ বল কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই কারণে আমরা মহাকর্ষ বলকে বলে থাকি সর্বজনীন বল। আর মহাকর্ষ বল যেহেতু সর্বজনীন বল, সেই কারণেই এই মহাকর্ষ ধ্রুবক যে g, তাকে বলা হয়ে থাকে সর্বজনীন ধ্রুবক। তাহলে g কে আমরা মহাকর্ষ ধ্রুবক বলে থাকি, বা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবকও বলা হয়। মহাকর্ষ বলে যে ধর্মগুলো বললাম, সেই ধর্মগুলো একটু এখানে লিখে দিয়েছি। তাহলে এই বল মাধ্যম নিরপেক্ষ, অর্থাৎ যেটা বললাম যে কোনো মাধ্যমের উপর কিন্তু এই বল নির্ভর করে না। যে কোনো মাধ্যমে নিয়ে যাই, সেই মাধ্যমের ক্ষেত্রেও কিন্তু মহাকর্ষ বল একই থাকবে। এই বল কণার ভর ও দূরত্ব ছাড়া অন্য কোনো ভৌত বা রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে না। নাম্বার 3 তে বলা হচ্ছে এই বল সর্বদা আকর্ষণ বল, আর এই বল সংরক্ষী বল। তো সংরক্ষী বল হলে কি হয়? এই মহাকর্ষ ক্ষেত্রে আমরা যদি কোনো কার্য করি, সেক্ষেত্রে কৃতকার্য কিন্তু পথের উপর নির্ভর করবে না। সেই জন্য এটা বল কি? সংরক্ষী বল। তাহলে মাধ্যম নিরপেক্ষ এই বল কণার ভর ও দূরত্ব ছাড়া অন্য কোনো ভৌত বা রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে না।
এই বল আকর্ষণ বল, আর এই বল হচ্ছে সংরক্ষী বল। এবার আসবো এই জি যে মহাকর্ষীয় ধ্রুবক তার একক মাত্রা নিরূপণ করা। তো এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার যদি থাকে, তাহলে জি ইকুয়াল টু কত হবে? জি ইকুয়াল টু আসবে এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে জি এর একক কি হবে? প্রথমে এসআই এককে আসি। এফ মানে বল, তো বলের এসআই একক কি হয়? নিউটন। আর মানে দূরত্ব, দূরত্বের এসআই একক মিটার স্কোয়ার আছে, তো মিটার স্কোয়ার। নিচে আছে ভর, তো ভরের এসআই একক কেজি, দুটো আছে, তো কেজি স্কোয়ার। নিচে আছে, আমি উপরে লিখছি তাহলে কি লিখবো? কেজি টু দি পাওয়ার -2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের এসআই একক শিখলাম নিউটন, মিটার স্কোয়ার, কেজি টু দি পাওয়ার -2। আমরা এখান থেকে কিন্তু সিজিএস একক বার করে নিতে পারি একবারে। তাহলে সিজিএস একক কি আসবে? তো নিউটনের জায়গায় আসবে ডাইন, মিটার স্কোয়ারের জায়গায় আসবে সেমি স্কোয়ার, কেজির জায়গায় আসবে গ্রাম টু দি পাওয়ার -2। মাত্রা, তো জি এর মাত্রা, উপরে কি আছে? বল, তো বলের মাত্রা কি হয়? এম এল টি -2 আর স্কোয়ার মানে এল স্কোয়ার, দুটো মাস তার মানে এম স্কোয়ার, সেটা কোথায় আবার? নিচে। তাহলে এখানে এম এর পাওয়ার 1, এখানে এম এর পাওয়ার 2, তাহলে আসছে এম টু দি পাওয়ার -1। এল আর এল স্কোয়ার হয়ে গেল এল কিউব টি -2। তাহলে পেয়ে গেলাম আমরা জি এর মাত্রা, জি এর একক। এই মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু কিন্তু ফিক্সড। তো জি এর মান কত? জি এর মান, ফার্স্টে আসি এসআই তে। এসআই তে জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। একক কি আছে? নিউটন, মিটার স্কোয়ার, কেজি টু দি পাওয়ার -2। সিজিএস এই ভ্যালুটা আসে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। তাহলে এটা আমার সিজিএস এর মান, এটা আমার এসআই তে মান। এটা এসআই তে, এটা সিজিএস। এবার এই মহাকর্ষীয় বলের উপর কিছু গাণিতিক সমস্যা দেখাই। দেখো বোর্ডে একটা প্রবলেম দেওয়া হয়েছে। দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে পারস্পরিক মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? আমরা ধরে নিলাম শুরুতে প্রত্যেকটা কণার ভর যথাক্রমে m1 m2 আর মধ্যবর্তী দূরত্ব r। তাহলে সেক্ষেত্রে মহাকর্ষ বল যেটা, সেটা দেখে কত হবে? তাহলে আমাদের মহাকর্ষ সূত্রানুযায়ী সেক্ষেত্রে আমাদের মহাকর্ষ বল যদি আমি F1 ধরি, তাহলে F1 ইকুয়াল টু আসবে G m1 m2 বাই r স্কোয়ার। এটা আমার প্রথম ক্ষেত্রে। একটার ভর ধরেছি m1 আর একটার ভর ধরেছি m2, দূরত্ব r। তো সেই ক্ষেত্রে মহাকর্ষ বল F1 ইকুয়াল টু G m1 m2 বাই r স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে প্রত্যেকটির ভর দ্বিগুণ হলে, তার মানে m1 এখন হয়ে যাবে 2m1, m2 হয়ে যাবে 2m2, দূরত্ব দ্বিগুণ হলে, তাহলে r এখন হয়ে যাবে 2r। তাহলে এখন যে মহাকর্ষ বল সেটা আমি নিয়োগ করছি F2 দ্বারা। তাহলে F2 কত হবে? G, ভর তখন হয়ে গেল এখন 2m1, এই ভরটা হয়ে যাচ্ছে 2m2, দূরত্ব তো 2r, তার হোল স্কোয়ার। 2 2 যা 4, টা আগে লিখলাম, G m1 m2, এখানেও 2 স্কোয়ারে 4 পাবো, r স্কোয়ার, 4 4 তো কেটে যাচ্ছে। তাহলে আমি পাচ্ছি G m1 m2 বাই r স্কোয়ার। আর এটা মানেই ছিল F1। তাহলে F2 আর F1 সেমই পেলাম, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মহাকর্ষ বলের কোনো
পরিবর্তন হলো না। আগেও মহাকর্ষ বল যা ছিল এখনো মহাকর্ষ বল তাই আছে। তো কোয়েশ্চেনে আমি এখানে প্রত্যেকটা জিনিসই দ্বিগুণ করে দিয়েছি। এখানে কোয়েশ্চেন চেঞ্জ থাকতে পারে, দেখা গেল একটার পর দ্বিগুণ বললো, আরেকটার পর 3 গুণ বললো, দূরত্ব বললো 3 গুণ। তো আমি সেম প্রসিডিউর ফলো করব। এভাবে আমরা তখন পরিবর্তিত মহাকর্ষ বলটাও কিন্তু বার করে নিতে পারব। তো চলে আসি এবার নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা দেখো কি আছে, এখানে দেখো বলছে দুটি লৌহ খণ্ড 20 সেমি দূরত্বে রাখা আছে। লৌহখণ্ড দুটির প্রতিটির ভর 100 কেজি। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? দেওয়া আছে G equal to 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। লৌহখণ্ড 20 সেমি দূরে রাখা। আমরা এটা কি পেলাম? আমরা আর পেলাম। তাহলে প্রদত্ত যেটা সেগুলো লিখছি আগে। আর দেওয়া 20 cm, মিটারে কনভার্ট করে নিলে পাবো 0.2 মিটার। লৌহ খণ্ড দুটির প্রতিটির ভর 100 কেজি। তার মানে আমার M1 ও 100 কেজি, M2 100। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? F চাইছে। আর কি দেওয়া আছে? G equal to 6.67 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2 চাইছে আমাদের। তো আমাদের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করতেই পারবো এখানে। তাহলে F equal to G m1 m2 by r square যদি অ্যাপ্লাই করি তাহলে G এর ভ্যালু বসাচ্ছি 6.67 10 to the power -11, m1 এ আছে এখানে 100, m2 100, r এর ভ্যালু 0.2 তার স্কয়ার। 6.67224 আর এখানে 10 টু দি পাওয়ার -11 তার মানে -7, 0.2 স্কয়ার। তার মানে আমি 0.2 ইনটু 0.2 ও লিখতে পারি। এখন দেখো এই পয়েন্ট যদি তুলতাম তাহলে উপরে একটা 10 পেতাম, আবার এখানে তুললেও উপরে একটা 10 পেতাম। তার নিচে থাকছে 2 টু দা 4। 4 দিয়ে যদি 6.67 কে ডিভাইড করি তাহলে পাবো 4 1 যা 4 26 24 27 24 3 30 মানে 4 7 28 মানে এরকম 1.667 সামথিং আসছে। ওটাকে আমি 667 তো অ্যাপ্রক্সিমেটলি 1.67 লিখতে পারি। মানে 4 দিয়ে যদি আমি 6.67 কে ডিভাইড করি আর এখানে 10 টু দি পাওয়ার -7 আর এখানে দুটো 10 আছে তার মানে পাবো 10 টু দি পাওয়ার -5 এসআইতে করেছি তাই ফোর্স আসবে নিউটন। তাহলে এবার চলে যাই নেক্সট প্রবলেমে। তাহলে বোর্ডের প্রবলেমটা দেখো কি আছে। m ভরের একটি বস্তুকে দুটি অংশে ভাগ করা হলো। একটির ভর xm এবং অপরটির ভর 1 - x * m। একটি নির্দিষ্ট ব্যবধানের জন্য অংশ দুটির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হলে x এর মান হবে অপশন এ হাফ, অপশন বি 3/5, অপশন সি 1 এন্ড অপশন ডি 2। একটা বস্তুকে দুটো অংশে ভাগ করলাম। এবার ওই দুটো অংশ যে ভাগ করলাম ওই দুটো অংশের মধ্যে আকর্ষণ বল সর্বাধিক তখনই হয় যদি ওই ভাগ দুটোর সমান সমান ভাগ থাকে। তো একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখো কেন সমান সমান ভাগ হলে আকর্ষণ বল ম্যাক্সিমাম হয়। আমাদের মহাকর্ষ বলের সূত্র কি ছিল? F equal to G m1 m2 by r square। তো দূরত্ব তো আমরা চেঞ্জ করছি না, দূরত্ব কনস্ট্যান্ট রাখছি। তাহলে চেঞ্জের ব্যাপারটা কি থাকছে? মাস দুটো, কারণ আমি একটা বস্তুকে দুটো অংশে ভাগ করেছি। তাহলে ভাগগুলোর উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে আমি F প্রপোর্শনাল টু শুধু m1 m2 এটুকু নিয়ে ভাবি। আমরা দুটোকে কিভাবে ভাঙলে
M1 M2 মানে প্রোডাক্টটা মানে গুণফলটা সবচেয়ে বেশি হবে, সেটাই দেখার বিষয় রয়েছে এখানে। ধরো আমার টোটাল মাস হচ্ছে 10, মানে ভর। আমি দুটো অংশে ভাঙলাম। ধরো একটা অংশের ভর 1, আর একটা অংশ তাহলে কত থাকবে? 9। তাহলে যখন গুণ করবো তখন কত পাবো? 9। যদি একটা অংশ 2 আর একটা 8 থাকতো তাহলে কত আসতো? 16। 3 7 করলে 21, 4 6 করলে 24, 5 5 করলে 25, 6 4, অলরেডি 6 4 তো নেওয়াই হয়ে গেছে, 7 3 এখানে নেওয়াই হয়ে গেছে, কারণ এরপরে যা নেওয়া আছে মানে যেগুলো আসবে সেগুলো তো আমরা অলরেডি আগে নিয়েই ফেলেছি। তাহলে ম্যাক্সিমাম কখন হলো? ম্যাক্সিমাম এসছে 25। সেটা কখন এসছে? যখন আমরা ওই বস্তুটাকে দুটো সমান অংশে ভাগ করব, তখনই ওদের মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি হবে। তাহলে এখানে এম ভরের একটা বস্তুকে দুটো অংশে ভাগ করা হয়েছে। তাহলে একটার ভর এক্স এ, আর একটার ভর বলেছে 1 - x * m। তাহলে আকর্ষণ বল সর্বাধিক কখন হবে? যখন এই ভর আর এই ভর সমান হবে, অর্থাৎ xm = 1 - x * m। তাহলে বোথ সাইডে mm কেটে গেল, তাহলে x = 1 - x, x এপাশে আসলে +x, আর x + x মানে 2x, 2x = 1, দ্যাট মিন্স x পাবো কত? হাফ। তাহলে x এর মান কত আসছে? হাফ। ঠিক এই যেটা দেখালাম এর উপরে বেস করে আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি। স্থির অবস্থায় রাখা ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে স্মল এম ও ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভরের দুটি অংশে বিভক্ত করা হলো। এই দুটি বস্তুখণ্ডের মধ্যে দূরত্ব r। বস্তুখণ্ড দুটির ভরের অনুপাত কত হলে তাদের মধ্যে মহাকর্ষ জনিত আকর্ষণ বল সর্বোচ্চ হবে? তো আগের প্রবলেমটাই দেখিয়েছিলাম যে মহাকর্ষজনিত আকর্ষণ বল সর্বোচ্চ হতে হলে আমরা যে দুটো খণ্ডে একটা বস্তুকে বিভক্ত করব সেই খণ্ড দুটির ভর সমান হতে হবে। তাহলে এখানে এম ভরকে যে দুটো খণ্ডে ভাগ করা হয়েছে, স্মল এম আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এই দুটোর ভর কিন্তু সমান হবে। অর্থাৎ এই আকর্ষণ বল সর্বোচ্চ হওয়ার কন্ডিশনে স্মল এম = ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। মাইনাস এম এপাশে আসলে প্লাস এম হবে, তাহলে এম প্লাস এম = ক্যাপিটাল এম। তাহলে 2m = ক্যাপিটাল এম, ঘুরিয়ে লিখছি, তার মানে ক্যাপিটাল এম = পাচ্ছি 2m। আমাদের কোয়েশ্চেন চাইছে কি? বস্তু খণ্ড দুটির ভরের অনুপাত। তার মানে এই যে দুটো খণ্ড বিভক্ত করলাম তাদের অনুপাত, মানে m - m, এটা চাইছে। ক্যাপিটাল এম মানে এখানে পেয়ে গেছি 2m, তাহলে ক্যাপিটাল এম এর জায়গায় বসিয়ে দিলাম 2m - m। তাহলে m = 2m - m করলে তো m হয়, তাহলে m = m মানে কি পাচ্ছি? 1:1। অ্যাকচুয়ালি 1:1 তো আমরা শুরুতেই বলতে পারতাম, কেন? যেহেতু যে দুটো খণ্ডে ভাগ করব সেই দুটো তো সমান সমান থাকবে, আর দুটো খণ্ডই যদি সমান সমান থাকে তো অনুপাত কত হবে? 1:1। তাহলে এটা আমি কিছু না করেও কিন্তু বলতে পারতাম আগের কনসেপ্টটা থেকে। যদি শিখে নিতে পারতাম আগের কনসেপ্টটা, তাহলে সেখান থেকে ডিরেক্টলি বলতে পারতাম এটা 1:1 হবে। চলে আসি নেক্সট প্রবলেমে। 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেমি। ওদের পারস্পরিক আকর্ষণ বল 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। এ থেকে মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় করো। কি কি পাচ্ছি আমরা? 50 কেজি এবং 10 কেজি ভর, মানে m1 পেয়ে গেলাম 50 কেজি, m2 পেয়ে গেলাম 10 কেজি। মধ্যবর্তী দূরত্ব মানে r পেয়ে গেলাম 30 cm। এখন কথা হচ্ছে এগুলো ছিল কেজি, এটা আছে cm, তাহলে
আমাদের সিএমটাকে তাহলে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে সিএম থেকে মিটারে কনভার্ট করে পেলাম 0.3 মিটার, মানে দুবার আগে পয়েন্ট আছে তাই। ওদের পারস্পরিক আকর্ষণ বল এফ 1/28 মিলিগ্রাম ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভর, তাহলে ওটাকে যদি ওজনে কনভার্ট করতে হয় সেটা আমার সেইটাই হচ্ছে বলের সমান হবে, মানে এই ভরের যে ওজন সেইটাই হবে বল। তো ওজন করতে গেলে আমরা কি করি, ভর থেকে যখন ওজন করতে চাই W ইকুয়াল টু mg, আচ্ছা তখন আমরা জি দিয়ে গুণ করি। কিন্তু মিলিগ্রাম আমার এখানে আছে এসআই তে, তাহলে আমাকে ফার্স্ট মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে, তারপর ওটাকে ওজন মানে তখন ওটা চলে আসবে নিউটনে, তখন ওটাকে নিউটনে কনভার্ট করতে হবে। তাহলে 1/28 এটা মিলিগ্রাম ওয়েট হিসাবে আছে। তো মিলিগ্রামকে কেজিতে কনভার্ট করতে হলে 10⁻⁻6 কেজি হয়ে গেল। এইবার কেজি, এটা কিন্তু কেজি ওয়েট হয়েছে, মানে এটাকে এখনো নিউটনে কনভার্ট করা হয়নি। তো নিউটনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, আবার জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এই সাইডে জি এর ভ্যালু কত, 9.8। এবার এটা নিউটনে কনভার্ট হয়েছে। চাইছে কি মহাকর্ষীয় ধ্রুবক, মানে জি চাইছে। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করে জি বের করতে পারবো। তাহলে F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার। তাহলে জি ইকুয়াল টু কত, F r স্কয়ার বাই m1 m2, সব ভ্যালু জানি, বসিয়ে দিলেই যে পেয়ে যাবো। তাহলে F এর ভ্যালু, আমরা অঙ্কটা টাফ ছিল কোথায়, এই জায়গাটা বোঝায় একটু টাফ ছিল, বাকি কিন্তু সিম্পল। তাহলে জি এর জায়গায় 1/28 into 10⁻⁻6 9.8 আর স্কয়ার, মানে 0.3 হোল স্কয়ার, আমি দুবার 0.3 লিখে দিলাম, হ্যাঁ হোল স্কয়ার না লিখে। m1 m2, আর এই 28 টাও তাহলে আমি একটা কাজ করি, এখানে 1 থাক, 28 নিচে লিখে দিচ্ছি। m1 কত 50, m2 10। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তিনটে পয়েন্ট তুলে দিলাম। তাহলে এখানে তিনটে পয়েন্ট তুলে দিলে আবার নিচে আসতো 1000। তাই যদি আমি উপরে লিখতাম তাহলে আমার আসতো 10⁻⁻3, মানে তিনটে পয়েন্টের জন্য আমি লিখতে পারতাম, তুলে দিয়েছি বলে 10⁻⁻3, আর এখানে ছিল 10⁻⁻6। 10⁻⁻6 আর এখান থেকে পাচ্ছি 10⁻⁻3, তার মানে হয়ে গেল 10⁻⁻9। এই দুটো জিরো নিয়ে নিচ্ছি উপরে, তাহলে হয়ে যাবে 10⁻⁻11। তাহলে পড়ে থাকছে কি, এখানে 9.8 না 98, এখানে 3, এখানে 3, আর নিচে 28 ইন্টু 5। বাকি তো সমস্ত 10 এর ব্যাপার যেগুলো ছিল সেগুলোকে আমি একবারে 10⁻⁻11 করে নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট তুলেছি, তুলে কিছু লিখিনি, তার মানে এখানে পয়েন্ট তুলে শো করার দরকার নেই, কারণ পয়েন্ট তুলে যে 10 গুলো নিয়ে যে সেটা আমি কোথাও লিখিনি, তাহলে এখানে পয়েন্ট থাক। আমরা এটা মনে মনে ক্যালকুলেশন করে নিয়েছি যে হ্যাঁ পয়েন্ট তুলে দিয়েছি, এই পেয়েছি, তারপর 10⁻11 এসছে। এবার দেখি কাটাকাটি কি যায়, 2 দিয়ে কাটলে 49, 2 দিয়ে কাটলে 40, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, আর এখানে পাবো 7, 5 2 মানে 10, আর এখানে 3 3 যা 9, 7 9 যা 63 ইন্টু 10⁻⁻11, আর এখানে আছে বাই 10, তার মানে পাচ্ছি কত 6.3 ইন্টু 10⁻⁻11। এই 25 সবসময় নিচে থাকলে রাখার চেষ্টা করবে, তাহলে 25 থাকলে সেখানে 10 হবে, সেখানে কিন্তু কাটাকাটি করার চেষ্টা করবে না। যেহেতু এবার ক্লাস 11 এর কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, সেখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো সেই জন্য ক্যালকুলেটর ইউজ যাতে না করতে হয় সেই হিসাবে অনুযায়ী যেভাবে তাড়াতাড়ি করলে সুবিধা হয়, অর্থাৎ সেই জন্য 2 5 এগুলো নিচে থাকলে একটা 2 একটা 5 থাকলে 10 হয়ে গেল, সেগুলো কাটার চেষ্টা কাটবে না। তো সেগুলো 10 থাকলে কি ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এবার জি এর একক বসিয়ে দিই, নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস।
তাহলে চলে আসি এবার নেক্সট প্রবলেমে। বোর্ডে একটা খুব সিম্পল থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা নিট 2003 তে এসেছিল। কোয়েশ্চেনটা দেখো, two spheres of masses small m and capital M are situated in air and the gravitational force between them is F. দুটো মাস, একটা স্মল এম আর একটা ক্যাপিটাল এম, কোথায় আছে? এয়ারে আছে। আর তখন তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা কত? স্মল এ, ক্যাপিটাল এ। The space around the masses is now filled with a liquid of specific gravity 3. এখন কি করা হলো? দ্য স্পেস অ্যারাউন্ড দ্য মাসেস, ওই যে মাসের চারিদিকে এখন কি দিয়ে ফিল করলাম? একটা লিকুইড দিয়ে ফিল করে দিলাম, যার আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে? 3। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল নাও বি অপশন এ 3F, অপশন বি F, অপশন সি F/3 এন্ড অপশন ডি F/9। তো আমরা জানি যে মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ। তো আগে যদি ওদের মধ্যবর্তী বল F থাকে, এখন ওই বস্তু দুটোকে যদি আমরা এখন কোনো তরলে নিমজ্জিত করি, সেক্ষেত্রেও যে দূরত্ব যদি আগের মতোই থাকে, ভর যদি সেমই থাকে, তাহলে কিন্তু মহাকর্ষ বলের উপর কোনো প্রভাব পড়বে না। মহাকর্ষ বল আগেও যা ছিল এখনো তাই থাকবে। অর্থাৎ আগেও যখন বল ছিল ক্যাপিটাল এফ, তাহলে এখনো বল হবে ক্যাপিটাল এফ। এটা একটা সিম্পল কোয়েশ্চেন ছিল, যেটা থিওরির উপর নির্ভর করেই ছিল। চলো আরেকটা প্রবলেম দেখা যাক। দেখো এখানে আরো একটি থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেওয়া হয়েছে। The mass of moon is 1% of mass of earth. মুনের মাস আর্থের মাসের 1%. The ratio of gravitational pull of earth on moon and that of moon on earth will be. কি বলতে চাইছে? The gravitational pull of earth, আর্থের গ্র্যাভিটেশনাল পুল কার উপর? মুনের উপর, মানে চাঁদের উপর পৃথিবীর আকর্ষণ বল, এবং দ্যাট অফ মুন অ্যান্ড আর্থ, এবং চাঁদের পৃথিবীর উপর মহাকর্ষ বলের অনুপাত কত? তো আমরা মহাকর্ষ বলের সূত্রে কি পড়েছি? যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান, তার মানে দুটো বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, আর সেই আকর্ষণ বলটাই কিন্তু ছিল Gm1m2/r²। তার মানে পৃথিবী চাঁদকেও কিন্তু ওই বলেই আকর্ষণ করবে, চাঁদও কিন্তু পৃথিবীকে সেম বলেই আকর্ষণ করবে। অর্থাৎ দুটো বল সেম হয়, আর দুটো বলই যদি সেম হয়, তাহলে তাদের রেশিও কি আসবে? 1:1। হ্যাঁ, দুটো বল সেম, কিন্তু দুটোর মাস যেহেতু সেম না, মানে দুটোর ভর যেহেতু সেম না, তাই দুটোর ত্বরণ কিন্তু পার্থক্য হবে, কিন্তু বলের পার্থক্য হবে না। দুটো বস্তুই কিন্তু দুজনকে সমান বলই প্রয়োগ করে। হ্যাঁ, এইদিকে টানছে, এইদিকে টানছে, অর্থাৎ তাদের বলের ডিরেকশনটা অপোজিট হতে পারে, কিন্তু বলের মান কিন্তু দুজনের জন্যই সেম। চলে আসি নেক্সট প্রবলেম। এটাই আজকের ভিডিওর লাস্ট প্রবলেম। তো প্রবলেমটা দেখো কি দেওয়া আছে। 3 masses, each of mass small m, are placed at the vertices of an equilateral triangle ABC of side L as shown in the figure. 3 masses, তিনটে মাস আছে। each of mass small m, প্রত্যেকটার মাস কত করে? m করে। are placed at the vertices of an equilateral triangle. equilateral triangle মানে বোঝায় সমবাহু ত্রিভুজ। তার তিনটে যে শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দু তিনটেতে তিনটে মাস স্মল এম রাখা আছে। আর আমাদের যে সমবাহু ত্রিভুজ, তার সাইড দেওয়া আছে এল, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল। The force acting on a mass 2m placed at the centroid O of the triangle is. centroid মানে ভার কেন্দ্রে, এই যে ত্রিভুজটা যে ভার কেন্দ্রে, সেই ভার কেন্দ্রে একটা 2m ভর রাখা আছে। চাইছে কি? দ্য ফোর্স অ্যাক্টিং অন, মানে ওর উপর কত ফোর্স কাজ করবে। কোশ্চেনটা আরেকবার বলছি। 3 masses, each of mass small m, are placed at the vertices of an equilateral triangle ABC of side L as shown in the figure. The force acting on a mass 2m placed at the centroid O of the triangle is, option A আছে 0,
অপশন বি তে আছে 3gm² / l², অপশন সি তে আছে 5gm²/l², এন্ড অপশন ডি তে আছে 7gm²/l²। একটু বড় করে ছবিটা দেখাই এখানে, কেন অঙ্কে কিছুই নেই, ছবিটা একটু বড় করে দেখাই। এই মাস এম, এটাও এম, এখানেও মাস রাখা আছে। যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেমই হবে, এল করে দেওয়া আছে ঠিক দ্য সেন্ট্রয়েডে। এখানে যেটা নাম দেওয়া হয়েছে ও, সেইখানে 2m ভর রাখা আছে। এর উপর কত বল কাজ করবে? তাহলে 2m কে প্রত্যেকটা দেখো, এই মাস অ্যাট্রাক্ট করবে কোন দিকে? এই দিকে আকর্ষণ করবে। এই মাস এ অ্যাট্রাক্ট করবে তার দিকে, এই দিকে। এ অ্যাট্রাক্ট করবে তার দিকে, এই। এখন প্রত্যেকটা মাসের জন্য যদি আকর্ষণ বল একটু ভালো করে ফলো করো, তাহলে দেখো এখানে আমাদের যে এই দুটোর মধ্যে যে বল কাজ করবে, সেখানে দুটো মাস, একটা এম একটা 2m, ডিস্টেন্স তো এই দুটোর ক্ষেত্রে দেখো মাস এম টু এম, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু সেমই হয়। আবার এই দুটোর সময় দেখো মাস এম টু এম, আবার ডিস্টেন্স তো সেম। তার মানে তিনটে কন্ডিশনে, এই বল এই বল এই বল, তিনটে বল বার করার ক্ষেত্রেই দেখো আমার এই দুটো মাস সেম আছে আর ডিস্টেন্স সেম আছে, তার মানে তিনটে বলই সমান থাকবে। তাহলে এই তিনটে বল সমান, তিনটে বলই সমান কাজ করছে। তার মানে এদিকেও বল যদি এফ হয়, এদিকের বলও তাহলে এফই থাকবে, এই বলটাও এফ থাকবে। এবার এতে লব্ধি বার করব, সেটাই হবে আমাদের 2m যে ভর, তার উপর কত বল কাজ করছে সেটা লব্ধি বার করব। লব্ধিও কষ্ট করে বার করার দরকার পড়ে না, তুমি ফলো করে দেখো এই অ্যাঙ্গেল গুলো কত। অ্যাঙ্গেল গুলো যেহেতু আমার সমবাহু ত্রিভুজ ছিল, তার মানে এই কোণগুলো আমার 60 করে, তাহলে এইটুকু কোণ কত পড়বে? 30। তাহলে এইটুকু 30 আর এখানকার এইটুকু 30, 30 30 60। আমি যদি এই ত্রিভুজটা ফলো করি, এই ত্রিভুজে এটা 30, এটা 30 60, তার রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল কি হবে? এটা হবে 120। যেহেতু ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এখানে 30 30 60, তাহলে এখানে থাকবে কত? 120, 120। তাহলে এই অ্যাঙ্গেলটা 120। একই রকম ভাবে তুমি এটা যোগ করো, এটাও আসবে 120, নিচেরটাও আসবে 120। যদি কখনো এরকম কন্ডিশন পাও যেখানে তিনটে বল কাজ করছে এবং বল তিনটের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা 120 করেই আছে আর তিনটে বলই সমান, তখন লব্ধি বল আসবে 0। তাও একটু বলে দিচ্ছি কেন 0 আসলো, লব্ধি বল 0ই বা কেন করবে। চলো একটু উপাংশে বিভাজন করে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। কারণ তুমি যে করবে অন্য ক্ষেত্রে, সেখানে কেন 0 হবে। এই বলটা ওয়াই অক্ষ বরাবর আছে, এটাকে উপাংশে বিভাজন করছি না। অ্যাকচুয়ালি উপাংশে বিভাজন আমাদের টার্গেট থাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর বিভাজন করা। তো আমি এক্স অক্ষটা টেনে নিলাম, এটা মনে করো ওয়াই অক্ষ। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবরই আছে, ভাঙছি না, তাহলে ভাঙার প্রয়োজন পড়বে এটাকে। এর একটা কম্পোনেন্ট যাবে আমার এদিকে, আর একটা এদিকে। একই রকম ভাবে এর একটা কম্পোনেন্ট যাবে এদিকে, আর একটা এদিকে। অ্যাঙ্গেল না জানলে তো বলতেই পারবো না। তো আমাদের এতটা অ্যাঙ্গেল ছিল কত? 120। এতটুকু অ্যাঙ্গেল ছিল 120, তার মধ্যে এইটুকু কত? 90। তাহলে এই অ্যাঙ্গেল কত? 30। একই রকম ভাবে এতটুকু অ্যাঙ্গেল ছিল 120, এইটুকু কত? 90। তাহলে এইটুকু কত? 30। তাহলে আমার এফ এর এই উপাংশটা কত আসবে? এদিকে 30 রয়েছে, তাহলে এই উপাংশটা আসবে এফ cos 30। সিমিলারলি এফ এর এই দিকের উপাংশটা আসবে এফ cos 30। এদিকেও এফ cos 30, এদিকেও এফ cos 30, তাহলে এই দুটো বল তো একে অপরকে প্রতিবিম্বিত করে দেবে, তাহলে এই বল দুটো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার এফ এর অন্য উপাংশগুলো দেখি। তাহলে এফ এর এই দিকে উপাংশটা আসবে তাহলে এফ sin 30, এই এফ এরও এদিকে উপাংশ আসবে এফ sin 30। এফ sin 30 মানে, sin 30 মানে হয় হাফ, তাহলে এই বলটা এফ বাই 2, এটাও আসবে এফ বাই 2। তাহলে এই দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে টোটাল বল কত আসছে? এফ বাই 2 প্লাস এফ বাই 2, এফ। তাহলে ওয়াই অক্ষে ঋণাত্মক দিকে টোটাল বল আসছে এফ, আর এদিকের বল তো এফ,
তাহলে এই দুটো বলও একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। এই কারণে যদি দেখো কোথাও তিনটে বল সমান এবং বল তিনটের মধ্যে যে কোনো দুটো বলের মধ্যবর্তী কোণ 120 করে পাচ্ছ, তখন কিন্তু লব্ধি বল আসবে 0। তো লব্ধি বল 0, এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। আর পরের ভিডিও কিন্তু আমরা মহাকর্ষের উপরই থাকবো। এটা জাস্ট মহাকর্ষের ডে 1 হচ্ছিল, এরপরে আসবে ডে 2, ডে 3 করে বেশ কয়েকটা ভিডিও কিন্তু চলবে।